জাপানের টোকিওর বুক অ্যান্ড বেড হোটেলের অতিথিরা আয়েশ করে পড়ার সুযোগ পাচ্ছেন নানা ধরনের বই। নতুন প্রজন্মকে বইমুখী করার তাগিদ থেকেই এমন ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। এতে সাড়াও মিলেছে অনেক। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষের খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে আছি আসমানুতা। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছেন রুবাইদ। তবে আগে জেনে দিচ্ছি শিরোনাম। রিজার্ভের অর্থ চুরির ঘটনায় অন্তর্বর্তী প্রতিবেদন দিল তদন্ত কমিটি, বিস্তারিত পরে জানাবেন অর্থমন্ত্রী। রংপুরে 2 বাসের সংঘর্ষে 12 জন নিহত, সহকারী চালনার কারণেই দুর্ঘটনা, অভিযোগ যাত্রীদের। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রস্তুতি শেষ দলগুলোর, আবাহনীর নতুন অধিনায়ক তামিম ইকবাল। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি। মতামত পাঠাতে পারেন ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে। সন্ধ্যায় প্রতিবেদন দেয় সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিটি। পরে অর্থ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এবং বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে ডক্টর ফরাসউদ্দিন জানান একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন তারা জমা দিয়েছেন, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে তিনি রাজি হননি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটি প্রতিবেদন তিনি পেয়েছেন, এটি পরে দেখার পর বিস্তারিত জানানোর আশ্বাস দেন তিনি। রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গত 15 মার্চ ডক্টর ফরাসউদ্দিনকে প্রধান করে এই কমিটি করে সরকার। 30 দিনের মধ্যে এটা দেওয়া, এটা দিয়েছি। সরকার নিরীক্ষা করবেন, তার আগে বোধহয় জিনিসটা তো স্পর্শকাতর, তাই না? পে কমিশনের চেয়ে অনেক বেশি স্পর্শকাতর না? তাহলে সরকারকে একটু দম নেওয়ার সময় দিতে হবে না? তাদের এটা হজম করতে হবে না? স্যার, 30 দিন কি আপনার জন্য সাফিসিয়েন্ট ছিল এই ইন্টারিম রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে? 30 দিনের জন্য সাফিসিয়েন্ট না হলে দিতে পারলাম কি করে? স্যার, দিছেন তো, আর ইউ স্যাটিসফাইড? না, আমি তো স্যাটিসফ্যাকশন না হলে কোনো কাজ করি না। ফরাসউদ্দিন সাহেব সাবমিট করেছেন এবং he has told me a few things. I don't want to discuss them because I haven't read the book except the only the addressed to whom. The addressed to whom. No, nothing. Just একটা চিঠি. No, I haven't read a single line. No use. রংপুরের তারাগঞ্জে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 35 জনেরও বেশি। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যাত্রীদের বরাত দিয়ে পুলিশ বলছে, চালকের বদলে একটি বাস চালাচ্ছিলেন তার সহকারী, তার ভুলেই দুর্ঘটনাটি ঘটতে পারে। নীলফামারীর সৈয়দপুর থেকে যাত্রী নিয়ে রংপুরে যাচ্ছিল তৃপ্তি পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে আসছিল কুমিল্লা থেকে সৈয়দপুরগামী সাইমুন পরিবহনের বাসটি। হঠাৎ সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়ি। তারাগঞ্জ এবং সৈয়দপুরের মাঝামাঝি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে অনেক লোক হতাহত হয়। সংঘর্ষের পর উদ্ধার অভিযানে এগিয়ে আসছেন স্থানীয়রা। আসে সৈয়দপুর ও রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরাও। আহতদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে। ইমার্জেন্সি ওয়ার্ড থেকে সমস্ত রোগীকে বিভিন্ন ওয়ার্ডে দিয়েছি। সব ডাক্তারদের অ্যালার্ট করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ড থেকে সার্জারি বিভাগের, নিউরো সার্জারি বিভাগের, রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, আইএমওরা সব ওয়ার্ডে কাজ করতেছেন। প্রায় 30 থেকে 40 জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে তাৎক্ষণিকভাবে রংপুর জেলা পুলিশের বিভিন্ন গাড়ি এবং এখানকার অ্যাম্বুলেন্স দিয়ে আমরা রংপুর মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেছি। একটি বাসের বেঁচে যাওয়া যাত্রীরা এই দুর্ঘটনার জন্য চালকের সহকারীকে দায়ী করেছেন। চালকের বদলে তিনি বাসটি চালাচ্ছিলেন। বগুড়া এসে ড্রাইভার গাড়িটি হেল্পারকে ড্রাইভ করার জন্য দেন এবং তারা যাত্রীরা আপত্তি জানিয়েছিলেন যে এই ড্রাইভার দিয়ে, হেল্পার দিয়ে গাড়ি না চালানোর জন্য, কিন্তু সেটা তারা শোনেনি। দুটি বাসের চালকই মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। নিহতদের পরিচয় জানতে চেষ্টা চালাচ্ছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর্থিক লেনদেনের বিরোধের জেরেই খুন হয়েছেন পুরান ঢাকার ঝাব্বু খান জামে মসজিদের মুয়াজ্জিন বেলাল হোসেন। হত্যায় জড়িত অভিযোগে মসজিদের খাদেম সহকারী 4 মুয়াজ্জিন সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে 3 জনকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত 4 এপ্রিল ইসলামপুরের ঝব্বু খান জামি মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিন বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর নানা দিক মাথায় রেখে তদন্ত শুরু হয়।
2 সপ্তাহে তদন্ত শেষে পুলিশ জানায় হত্যার কারণ আর্থিক বিরোধ। হত্যায় জড়িত সন্দেহে রাজধানী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করা হয়। এদের 2 জন মোশাররফ ও হাবিবুর রহমান, নিহত বেলালের সহকর্মী। পুলিশ জানায় মসজিদ মার্কেট ও দানবাক্স থেকে পাওয়া টাকা নিয়েই বিরোধের শুরু। খাদেম সে যে নিজ হাতে খুন করলো, সে বিলালের প্রতি সবচেয়ে বেশি আক্রোশ ছিল। সে তার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এখানে বিলাল না থাকলে মসজিদের মূল কর্তৃত্ব সে পাবে, আর্থিক কর্তৃত্ব পাবে। পুলিশ আরও জানায় গ্রেফতারকৃত সারোয়ার মসজিদ সংশ্লিষ্ট কেউ নন, কিন্তু তার কাছে মুয়াজ্জিন বেলাল 8 লাখ টাকা পেতেন। সারোয়ারের ধারণা ছিল বেলাল মারা গেলে সেই টাকা আর ফেরত দিতে হবে না। হাবিব সহ আরো যে কয়েকজন জড়িত, এরা অতীতে হেফাজতের সাথে কাজ করেছে, আমরা সে ইয়েও পেয়েছি। আর কোনো জঙ্গি সংগঠনের সাথে তারা জড়িত আছে কিনা, যেহেতু আমরা রিমান্ড পাবো, একটু সময় নিতে হবে, কারণ এগুলো কেবল বের হলো, সে এই খুনের ঘটনা তারা স্বীকার করেছে। মসজিদের আর্থিক বিষয়টি দেখভাল করতেন মুয়াজ্জিন বেলাল। এর আগেও তাকে 2 বার হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা পুলিশের। শাফিয়া সুলতানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে এটিএম বুথে ডাকাতিতে জড়িত 10 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লুটের 9 লাখ টাকা এবং অস্ত্র। দুপুরে র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ। গাজীপুরের কালিয়াকৈরের হরিণহাটির এই বুথে গত 2রা মার্চ রাত 2:30টায় হানা দেয় ডাকাতরা। বুথে টাকা রাখার সময় 1,84 লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। প্রায় 1.5 মাস পর জয়দেবপুর ও রাজধানীর উত্তরা থেকে ওই ডাকাত দলের 10 সদস্যকে আটক করেছে র্যাব। তারা ছিল অলমোস্ট 13 থেকে 14 জনের মতন টোটাল এই গ্রুপের মধ্যে ছিল ডাকাতির সময়। এর মধ্যে তারা 3টি গ্রুপে আসলে এই কাজটি সম্পন্ন করেছে। র্যাব কর্মকর্তারা জানান, ডাকাতির 3 মাস আগে থেকে চক্রটি এটিএম বুথের তথ্য সংগ্রহ করে। বুধবার রাতে আরেকটি ডাকাতির পরিকল্পনা করছিল দলটি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়দেবপুর থেকে 4 জনকে আটক করে র্যাব। তাদের দেয়া তথ্য অনুযায়ী রাজধানীর উত্তরা থেকে আটক করা হয় আরও 6 জনকে। এই মুহূর্তে আসলে এই কনক্লুশনে আসা যাবে না যে তাদের যোগসূত্র ছিল কিনা, বাট তারা বলেছে যে মিন্টু তাদেরকে বলেছে যে না অসুবিধা নাই, তারা এরকম কোনো অঘটন হয়তো ঘটাবে না, তারা হয়তো গুলি নাও করতে পারে। মুফতি মাহমুদ জানান, এই চক্রে জড়িত মোট 13 জন। এদের মধ্যে 2 জনকে পুলিশ আগেই আটক করেছে, আর 1 জন পলাতক। ডাকাত দলে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে র্যাব। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে তনু হত্যা মামলায় তনুর চাচা আলাল হোসেন, চাচি সাজেদা বেগম সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কর্মকর্তারা। কুমিল্লার সিআইডি কার্যালয়ে বুধবার তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এই হত্যা মামলার তদন্তে ঢাকা থেকে যাওয়া সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আকন সাংবাদিকদের জানান, বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তারা অনেক তথ্য পেয়েছেন। এসব তথ্য যাচাই বাছাই চলছে। এদিকে তনু হত্যার প্রতিবাদে কুমিল্লায় নারী সমাবেশ হয়েছে। বুধবার বিকেলে নগরীর কান্দির পাড়ে এই সমাবেশ হয়। 1 মাসেও হত্যাকারীরা সমাবেশে বিভিন্ন সংগঠনের নারী নেত্রী ও কর্মীরা সহ অন্যান্য মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় তনু হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। তার পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের কাছে আমাদের অনেক কিছু জানার আছে, তাদের কাছে আমরা অনেক তথ্য জানার চেষ্টা করছি। এই জন্যই তাদেরকে বারবার আমরা জিজ্ঞাসাবাদ করছি, তাদের কাছে জানার চেষ্টা করছি। তনু হত্যা তদন্ত খালেদ এরই মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি আছে, বেশ কিছু সিআইডি এর মধ্যে তদন্ত করে বের করেছে। তবে এরই মধ্যে 3 বার কিন্তু হাত বদলও হয়েছে তদন্ত। সবশেষ এখন সিআইডির হাতে। আমার কাছে আপনি যেটি বলছিলেন যে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, সেই ব্যাপারে আমি আসলে একমত। গতকাল যিনি তদন্ত করছেন সেই আব্দুল কাহার আকন যে কথাগুলি বলেছেন, আমরা গণমাধ্যমে দেখেছি, জেনেছি আমাদের সমাজের মাধ্যমে, যে অন্তত 2-3 জন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তাকে আসলে যে জায়গায় পাওয়া গেছে তার থেকে দূরে নিয়ে হত্যা করা হয়েছে এবং হত্যা করার পর তাকে আবার রেখে আসা হয়েছে। আমরা এটিও আমার মনে হয় আমরা প্রথমবারের মতো শুনলাম যে আসলে তাকে হত্যা করার বেশ কিছুক্ষণ পরে তাকে সেখানে ফেলে রাখা হয়েছিল। লাশটি ঠান্ডা ছিল, মানে অলরেডি তার বোঝা যাচ্ছিল যে তাকে কিছুক্ষণ আগে মারা হয়েছে। এগুলি খুবই গুরুত্বপূর্ণ তথ্য বলে আমার কাছে মনে হয় যে, এবং এই অগ্রগতি যদি বজায় থাকে, আমার ধারণা যে আমরা খুব শীঘ্রই তনু হত্যার একটি নকশাটি কাঠামোটি বুঝতে পারবো। এটা কাঠামোটি। আরেকটি জিনিস মিতা এবং খালেদ, আপনারা জানেন যে দুর্ঘটনাটি হয়েছে সেনানিবাসের ভেতরে, যেখানে কিন্তু খুবই সুশৃঙ্খল এবং যারা ভেতরে যান বের হন
যারা থাকেন সবারই কিন্তু একটা ডেটাবেস রয়েছে, যারা কারা ঢোকেন কারা বের হন, এবং তো সেই আমি আশা করব সিআইডি কে সেই জিনিসগুলো সাহায্য করবে এবং নিশ্চিতভাবে সাহায্য করছে, এবং এই কারণে হয়তো আমরা আশা করব যে আরেকটু দ্রুত আমরা এটার একটা কোন একটা ফলাফল পাবো। আমার মনে হয় যে সেই ক্ষেত্রে সেনানিবাসের ভিতরে যেহেতু ঘটনাটি ঘটেছে, আমরা সবাই এই ধারণার মধ্যে ছিলাম, যেহেতু এটাতে আপনি যেটি বলছিলেন আপনি যে সেনানিবাসে ঢুকতে কারা ঢুকছেন কারা বের হচ্ছেন কারা সেখানে সেটা থাকছেন, সেই ক্ষেত্রে সেই জন্যই প্রথমেই ধারণা করে নেওয়া হয়েছিল যে যেহেতু তনুও নিজেই সেনানিবাসের মধ্যে থাকতেন, তো যারা এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন তাদের কেউ কেউ ভিতরে ছিলেন, সেই রকম আশঙ্কাই করা হচ্ছে। বাইরে থেকে গেলে কিভাবে আসতে পারেন সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। আমার ধারণা যে কাঠামোটি আপনি যেটিকে বলছিলেন যে কাঠামো বা নকশা, সেটি আমরা খুব দ্রুতই আমরা বুঝতে পারবো যে এই তনু হত্যাটি আসলে কিভাবে ঘটনা হয়েছে। যাই হোক, সংবাদের 45 সেকেন্ডের বিরতি নিচ্ছি। আন্দোলনে বিএনপির ব্যর্থতা এবং অনেকদিন ক্ষমতার বাইরে থাকার অস্থিরতা থেকেই প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা করা হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রী দাবি করেন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এখন তার বক্তব্যের ভুল বুঝতে পেরেছেন। ওবায়দুল কাদের বলেন, সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু পরিবারের ভবিষ্যৎ নেতা। বিরোধী শক্তি তার জনপ্রিয়তায় ভীত হয়েই অপহরণের চেষ্টা করেছে। বিরোধী জোটের আকার আরো বাড়বে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকায় এক আলোচনায় তিনি একথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার, এজন্য বিরোধী মতকে দমন করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিএনপি ও সমমনাদের একজোট হয়ে চলার বিকল্প নেই। রাজনৈতিক সংকট সমাধানের সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। শফিক রেহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। এবার একটি বিরতি নিচ্ছি। রাত ৯টায় বাংলাদেশ, সৌজন্যে গোলমার্ক বিস্কুট। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত ৯টায় বাংলাদেশে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটের বাকি আর দুদিন। প্রচার শেষ হবে বৃহস্পতিবার মধ্যরাতে। শেষ মুহূর্তে পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন প্রার্থীরা। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু এলাকায়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, সরাইল ও নাছিরনগরের ৩১টি ইউনিয়নে হবে ভোট। চলছে শেষ মুহূর্তের প্রচার। এলাকাও হয়ে উঠছে উত্তপ্ত। নবীনগরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে কয়েকবার। ভাঙচুর হয়েছে প্রার্থীদের বাড়িঘর, আটক করা হয়েছে বিএনপির এক প্রার্থীকে। আর আওয়ামী লীগ প্রার্থীর ব্যানার পোস্টার পুড়িয়ে দেওয়া হয়েছে নাছিরনগরে। ভোট দিলে আমাদের দেশ ছাড়া করে দেব এবং নৌকা ভোট দেবার জন্য দেব না, বিভিন্ন কথাবার্তা বলে হুমকি দেয়। নির্বাচন কমিশন বলছে, বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কিছু ঘটেনি। নির্বিঘ্নে ভোট গ্রহণে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু নির্বাচন হচ্ছে। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে সবসময় হয়, এবারও হচ্ছে। এবং আমরা নেক্সট নির্বাচনে অবশ্যই চাই যে এটি সম্পূর্ণভাবে সুষ্ঠু একটি নির্বাচন হবে। শেষ মুহূর্তের প্রচারে দম ফেলার সময় নেই মানিকগঞ্জে। ঘিওর ও শিবালয়ের ১৪ ইউনিয়ন চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটার টানতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এবার আমি মানুষের দ্বারা দ্বারা যাচ্ছি, মানুষের সাড়া পাচ্ছি। মানুষ আমাকে সুষ্ঠু নির্বাচন হলে মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। যোগ্যতার ভিত্তিতে আমি ওই দলমত নির্বিশেষে স্বতন্ত্র নির্বাচন করে জনগণের পাশে থাকবো, এই আমার প্রত্যাশা। নানান অভিযোগের মধ্যেই প্রচার চলছে পাবনার চাটমোহরের ৫ ইউনিয়নে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিরুদ্ধে। আওয়ামী লীগ অবশ্য বলছে এসব অভিযোগ ভিত্তিহীন। সরকারি দলীয় লোকজন তারা হলো ভয়ভীতি প্রদর্শন করতেছে যে তারা ভোট দিল চেয়ারম্যান, না দিল চেয়ারম্যান। আমি এটা হলো প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করি। প্রার্থী তার দ্বারা, তার সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার এলাকায় বিভিন্নভাবে হুমকি ধামকি, আমার অফিসের উপর আক্রমণ, আমার সমর্থকদের উপর আক্রমণ চালাচ্ছে।
ভয় আর শঙ্কা নিয়ে প্রচার চলছে সিরাজগঞ্জের তাড়াশের ৮ ইউনিয়ন ও নাটোরের ৭ ইউনিয়নে। ভোটাররা বলছেন দলীয় বিদ্রোহী প্রার্থীর সহিংস অবস্থানে ভোটের মাঠ হয়ে উঠেছে উত্তপ্ত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রুবাইদ, খেলাধুলা খবরের জন্য আপনার কাছে যাচ্ছি। খালেদ, আজকে বেশ কিছু খবর আছে, তবে আমি একটু চিন্তিত। আজকে রাত্রে বার্সেলোনা নামছে এবং আপনার চিন্তা থাকবে না বার্সেলোনা হেরিটেজে গিয়ে যদি হারে তাহলে মিতার টাইটেল রেস থেকে বেশ সমস্যা হয়ে যাবে। যাই হোক, আমি সেই খবরগুলো জানাবো, তবে তার একটা বিরতি নিচ্ছি। আর যখন ফিরবো তখন অন্যান্য খবরের সাথে আরো জানাবো। 3 প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা প্রত্যাহার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম হোসেন। জমজমাট শিরোপা লড়াইয়ে লা লিগার 3 শীর্ষ দল নামছে মাঠে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। রাত 9:29 ফিরে এলাম সবশেষ খেলার কিছু খবর নিয়ে। আইকন তামিম ইকবালের হাত ধরে এবার ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা করা ঘোচাতে যাচ্ছে আবাহনী। তাই অধিনায়কের ব্যাটন তামিমের কাঁধেই দেওয়া হয়েছে। তামিমও আবাহনীকে ব্যর্থতা থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল কোচ খালেদ মাহমুদের লক্ষ্য আবাহনীকে শিরোপা স্বাদ এনে দেয়া। প্লেয়ার্স ড্রাফটসে ভাগ্যের খেলা এবার বাজিমাত করেছে আবাহনী। কাগজে কলমে সেরা দলের তকমা পেয়েছে। সেরাদের নিয়ে মাঠে পারফর্ম করতে পারলে 3 মৌসুমের ব্যর্থতা ঘুচবে। আবাহনীর বড় তারকা তামিম সাকিব। আইপিএল খেলার কারণে সুপার লিগের আগে সাকিবকে পাচ্ছে না আবাহনী। তাই আইকন তামিমের কাঁধেই উঠেছে নেতৃত্বের গুরুভার। ঢাকা লিগে আগেও অধিনায়কত্ব করেছেন, তাই দায়িত্বে চাপ নেই টাইগার ওপেনারের আবাহনী। তাই আইকন তামিমের কাঁধেই উঠেছে নেতৃত্বের গুরুভার। ঢাকা লিগে আগেও অধিনায়কত্ব করেছেন, তাই দায়িত্বে চাপ নেই টাইগার ওপেনারের। আবাহনীর মতো বড় টিমে খেললে অবশ্যই একটু প্রেশার থাকে। আমরা সবাই জানি যে আবাহনী যখনই টিম করে চ্যাম্পিয়ন ফাইটের জন্য টিম করে, আর ওই হিসাবে ওরা সবসময় যখন থেকে আমি খেলছি তখন থেকে তাই আমি দেখে আসছি। সো আমাদের দায়িত্ব থাকবে প্লেয়ারদের যে আমাদের 100%টা দেওয়ার। মৌসুম শুরুর প্রস্তুতি ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে সেঞ্চুরি করে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছেন তামিম। শুরুর ধারাবাহিকতা পুরো মৌসুমে ধরে রাখতে চান, একই সঙ্গে আবাহনীকেও সাফল্য দিতে চান। আমরা সবাই একসাথে মিলে বসে প্ল্যান করে আমরা আগাবো। আর আমারও অনেক কিছু শিকার আছে। আমি জিনিসটা বলেছি, এখানে বাংলাদেশ টিম এক্স ক্যাপ্টেনও আছেন আমাদের সাথে, আমাদের কোচ জুনিয়র এক্স ক্যাপ্টেন। তো এনাদের থেকে আমি সবসময় ডিসকাস করে যা যতটুকু শিখতে পারি আমার জন্য এটা হতে পারে। ঘরোয়া ক্রিকেটে এ সময় সেরা কোচ খালেদ মাহমুদ। কোচিং ক্যারিয়ারে যে ক্লাবেই যাচ্ছেন চ্যাম্পিয়ন করছেন সে দলকে। সাফল্য পেতে তাই শেষ মুহূর্তে মাহমুদের দ্বারস্থ হয়েছে আবাহনী। যেরকম আমরা দল বলেছি তামিম সেই যে আমরা যদি মাঠে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মাঠে আমাদের এক্সিকিউশন কেমন থাকে, আমরা যদি আমাদের প্রপারলি এক্সিকিউট করতে পারি ডেফিনেটলি আমি মনে করি এই টিমের অ্যাবিলিটি আছে চ্যাম্পিয়ন হওয়ার। প্রথম দিনেই তামিমের আবাহনীর সামনে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ক্লাবগুলো বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন শুরু করে দিয়েছে। বিপিএল 3-তে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলে আসা আসার জাইদি এবারে ডিপিএল এ খেলবেন কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে। বিপিএল এর সেরা খেলোয়াড় জাইদির অলরাউন্ড পারফরমেন্সের জন্য তাকে দলে টেনেছে কলাবাগান। একই দলে খেলার কথা জিম্বাবুয়ান হ্যামিল্টন মাসাকাজার। আবাহনী দলে নিয়েছে লঙ্কান ব্যাটসম্যান চামারা কাপুগেদারাকে। আরেক লঙ্কান উপুল থারাঙ্গাকে দলে টেনেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তৃতীয় রাউন্ডের পর থারাঙ্গাকে না পাওয়ায় আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকেও দলে ভিড়িয়েছে তারা। আর্থিক টানাপোড়েনের কারণে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্রের পাশাপাশি ক্রিকেট কোচিং স্কুল বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করায়নি। এদিকে 2015-র পর এবারও ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে চায় প্রাইম ব্যাংক। সেই লক্ষ্যে তারুণ্য নির্ভর দল গড়েছে গতবার চ্যাম্পিয়নরা। দলে রয়েছেন সাব্বির রহমান, রুবেল হোসেন ও সুভাগত হোমের মতো তরুণরা। দলের আইকন ক্রিকেটার সাব্বির রহমান বলছেন, শিরোপা ধরে রাখতে ম্যাচ বাই ম্যাচ এগুতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গত প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে 11 ম্যাচে সাব্বিরের সংগ্রহ ছিল 421 রান। নতুন মৌসুমে কিছুটা পাল্টেছে পরিস্থিতি। সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানের পাশাপাশি এবার তিনি দলের আইকনও। ওভারঅল টিমের যে লক্ষ্য, লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তো অবশ্যই আমরা চ্যাম্পিয়ন ফাইটের জন্য খেলবো। তো আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো, যতটুকু পারা যায় যে প্রত্যেকটা ম্যাচ আমরা জেতার জন্য খেলবো ইনশাআল্লাহ। 1 থেকে 6 ভিন্ন ভিন্ন পজিশনে ব্যাটিং করে সাব্বির এখন থিতু 3-এ। ডিপিএলেও সেখানে ব্যাট করতে চান এই হার্ড হিটার।
ডিপেন্ড করে ব্যাটসম্যানের ফর্মের উপর। আমি এখন 3 নম্বর যে টি20 ভালো খেলেছি ইনশাল্লাহ। আমি আগে ওয়ানডেতে 5-6 নামতাম, বাট ওভারঅল আমি 3 এখন ভালো খেলতেছি ইনশাল্লাহ। আমি 3-4ই করবো আগে ব্যাটিং প্রিমিয়ার লিগে। তো যদি ভালো হয় এটা ইনশাল্লাহ কন্টিনিউ করবো ন্যাশনাল টিম ইনশাল্লাহ। লিগের প্রথম দিনে মাঠে নামবে প্রাইম ব্যাংক। 22 এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্রেঞ্চ রোজের সুরভিত ভুবনে যত্নে বাছাই করা প্রতিটি রোজের অনন্য নির্যাসে লাক্স সফট টাচ, সেরা লাক্স পারফিউম, প্রতিদিন সুরভিত আকর্ষণীয় ত্বকের জন্য। ব্যাস একটুখানি লাক্স, নতুন লাক্স। প্রতিটি লাক্স 100 গ্রামের সাথে 3টি সানসিল্ক কন্ডিশনার স্যাশে ফ্রি। ফ্রেঞ্চ রোজের সুরভিত ভুবনে যত্নে বাছাই করা প্রতিটি রোজের অনন্য নির্যাসে লাক্স সফট টাচ, সেরা লাক্স পারফিউম, প্রতিদিন সুরভিত আকর্ষণীয় ত্বকের জন্য। টানা তৃতীয়বারের মতো বাফুফের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হলেন আব্দুস সালাম মুর্শেদী। আজ সিনিয়র সহসভাপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন 3 জন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সালাম মুর্শেদী। 30 এপ্রিল নির্বাচনে 21 পদের মধ্যে 20 পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিনিয়র সহসভাপতি পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করেন 3 জন। মঞ্জুর কাদের ও লোকমান হোসেন ভূঁইয়ার পর প্রত্যাহার পত্র জমা দেন শফিউল আরিফিন টুটুল। একক প্রার্থী থাকায় এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। সিনিয়র সহসভাপতি পদের 4 জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে 3 জন প্রত্যাহার করেছেন। অতএব অবশিষ্ট জনাব আব্দুস সালাম মুর্শেদী এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আগামীকাল কমিশনের নিয়মিত বৈঠকে ওনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। গুঞ্জন ছিল 30 এপ্রিল নির্বাচনের আগেই সভাপতি পদ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন কাজী সালাউদ্দিন। তবে সেসব হিসেব নিকেশ উড়িয়ে দিলেন বর্তমান সভাপতি। ইলেকশন করছি, আপনারা যদি কোনো রিউমার শুনেন, দিস ইজ নাথিং বাট এ রিউমার। আপনার সামনে আমার গোটা প্যানেল আছে। সালাম মুর্শেদীর উপরে আপনারা অনেক অভিযোগ আনছেন, সালাম মুর্শেদী ক্লিয়ার করেছে এবং আমি প্রেসিডেন্ট ইলেকশন করছি। আমার কাছে কারো কাছে কোনো চাপ নাই আমাকে। নির্বাচিত হবার পর সালাউদ্দিন প্যানেলের হয়েই কাজ করার ঘোষণা দিলেন সালাম মুর্শেদী। আমি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে আছি। আমার যে টিম আছে আমাদের, তার সাথে আমরা সকলে ঐক্যবদ্ধ। আমাদের নির্বাচনী কর্মকাণ্ড আমরা শুরু করেছি আগামী 30 এপ্রিলের জন্য। শেষ দিনে সিনিয়র সহসভাপতি ও সদস্য পদ থেকে প্রত্যাহার করেন মোট 11 জন। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ওল্ড ট্র্যাফোর্ডে রাত 1টায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলবে লুই ফন হালের ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেড আগেই ছিটকে গেছে শিরোপা লড়াই থেকে। 56 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে আছে দলটি। ম্যান ইউয়ের জন্য চ্যাম্পিয়ন্স লিগের আশা জিয়ে রাখার ম্যাচ। জয় দিয়ে সেই লক্ষ্যে এগোতে চাইবে লুই ফন হালের দল। শেষ 5 বারের দেখায় 4টিতেই জিতেছে মার্শিয়াল রাশফোর্ডরা। একই সময় লিভারপুল লড়ছে এভারটনের বিপক্ষে। 51 পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে আছে লিভারপুল। 41 পয়েন্ট নিয়ে 11 নম্বরে আছে এভারটন। স্প্যানিশ প্রিমিয়ার লিগায় আলাদা ম্যাচে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত 12টায় লিগ লিডার বার্সেলোনা লড়বে দেপোর্তিভো লা করুনিয়ার সঙ্গে। টানা 39 ম্যাচ জয়ের পর উল্টো পথে হাঁটতে থাকা বার্সেলোনার কাছে ম্যাচটি ঘুরে দাঁড়ানোর। লিগে টানা 3 ম্যাচ পরাজয়ের শিরোপা লড়াই জমে তুলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ 2 দেখায় লা করুনিয়ার বিপক্ষে ড্র করেছে মেসিরা। দিনের আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদ লড়বে ভিয়ারিয়ালের বিপক্ষে। খেলা শুরু রাত 2টায়। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগে দারুণ ছন্দে আছে রোনালদো বেলরা। রাত 1:45 অ্যাটলেটিকো লড়বে বিলবাওয়ের বিপক্ষে। 33 রাউন্ড শেষে সমান 76 পয়েন্ট বার্সেলোনা ও অ্যাটলেটিকোর, আর রিয়ালের সংগ্রহ 75 পয়েন্ট। খেলাধুলার সবশেষ খবর এই ছিল আমার কাছে। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মিতা এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। আমার আসলে বার্সেলোনার বিপক্ষে কোনো কিছু না, কিন্তু বার্সেলোনা হারলে আপনি কষ্ট পেয়ে কতটা মন খারাপ করে সেটি দেখার জন্য আমি মনে প্রাণে চাইছি বার্সেলোনা আরো অন্য দুই দল, এটা আপনার দেখা হবে না, অন্য দুই দল। যাই হোক, আরো খবরের আগে নিচ্ছি একটি বিরতি। ফিরে এসে আরো থাকছে। জ্বালানি তেলের দাম কমার চূড়ান্ত ঘোষণা না আসায় বিপাকে গ্রাহক, লোকসানের আশঙ্কায় পাম্পে মজুদ কম।
9:45 আবারও ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে সরকারি চূড়ান্ত ঘোষণা না আসায় বিপাকে পড়েছে সাধারণ গ্রাহক। অনেক জায়গায় চড়া দামে বিক্রি হচ্ছে কেরোসিন ও ডিজেল। লোকসানের আশঙ্কায় বাড়তি জ্বালানি তেল মজুত করছেন না পেট্রোল পাম্প মালিক ও ব্যবসায়ীরা। পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের একটি গ্রাম কাজীপাড়া এখনও বিদ্যুৎ সুবিধার আওতায় আসেনি এই গ্রামের অধিকাংশ এলাকা। ছেলে মেয়েদের লেখাপড়া সহ বিভিন্ন কাজের জন্য কেরোসিন বাতির উপর নির্ভর করে এখানকার মানুষ। বাজারে কেরোসিন তেলের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। আমাদের এখানে তো কারেন্ট নাই, আগে 60 টাকা 70 টাকা কেরোসিন তেল কিনি, এখন তো 80 টাকা 100 টাকা পাওয়া যায় না। বাচ্চাগুলোর লেখাপড়ার কত অসুবিধা হয়, প্রতিদিন তো কূপে জ্বালাইতেই হয়। ডিজেল ও কেরোসিনের সরকার নির্ধারিত দাম লিটার প্রতি 68 টাকা, কিন্তু কাজীপাড়ার বাজারে প্রতি লিটার কেরোসিন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে তেল আমরা পাচ্ছি না, বলতেছে যে বাজার বেশি, আবার কোনো সময় 75 টাকা কিনে নিয়ে আসতেছি, তখন 80 টাকা আমাদেরকে বেচতে হচ্ছে তেল। সরকার নির্ধারিত দামেই জ্বালানি বিক্রি করছেন বলে জানালেন ব্যবসায়ীরা। বাড়তি রেটে তারা কেরোসিন বা ডিজেল বিক্রি করতেছে। তবে আমার জানা মতে যে সমস্ত ফিলিং স্টেশন আছে তারা সরকার নির্ধারিত মূল্যেই তেল বিক্রি করতেছে। অন্যথায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের আইনগত ব্যবস্থা নিলে আমাদের এই লাইসেন্স বাতিল হয়ে যাবে। তবে তেলের দাম কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় পর্যাপ্ত মজুত করা হচ্ছে না বলেও জানান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এ বিষয়ে আজ দর্শকদের মতামত চেয়েছিলাম। খালেদ, বিজয় বলছেন নিজে কেবল ভালো গাড়ি চালালেই হয় না, অপর প্রান্তের চালকের অসতর্কতার কারণেও দুর্ঘটনা ঘটে। মুরাদ বলছেন প্রধানত ড্রাইভার ও পরিবহন মালিকদের উদাসীনতাই এর জন্য দায়ী। আর ফুয়াদ বলছেন পরিবহন মালিকদের উচিত দক্ষ ও অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ দেয়া। সালাম বলছেন মহাসড়কগুলিতে হাইওয়ে পুলিশের আরো তৎপর হওয়া উচিত। রুবেল বলছেন সরকারের উচিত জনসচেতনতা আরো বৃদ্ধি করা এবং অসাধু পরিবহন মালিক ও ড্রাইভারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আরাফাত বলছেন বাংলাদেশের জীবনের মূল্যের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি প্রাধান্য পায়, যার কারণে মানুষ অসাবধানে চলাফেরা করে। বাবু বলছেন সড়ক দুর্ঘটনার পেছনে একটি প্রধান কারণ হচ্ছে ড্রাইভার হেল্পারদের মাদক সেবন। দীপ বলছেন গাড়ি ড্রাইভারদের অবশ্যই আরো সতর্ক হতে হবে, কারণ এতগুলো জীবন তাদের হাতে থাকে। শাহ আলম বলছেন দেশের প্রতিটি মহাসড়কে ডিভাইডার থাকলে মুখোমুখি সংঘর্ষের মাধ্যমে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমে আসবে। শোভন বলছেন চালকদের চালানোর যোগ্যতা বৃদ্ধি সহ রাস্তাঘাট উন্নয়ন সড়ক নীতির যথার্থ প্রয়োগ করতে হবে। ফারিয়া বলছেন সড়ক দুর্ঘটনা এড়াতে আমাদের দেশের রাস্তাগুলো আগে মেরামত করতে হবে। আর মাহফুজ বলছেন মহাসড়কগুলো 4 লেন করা উচিত এবং সড়ক বিভাজন স্থাপন করা উচিত, এতে করে দুর্ঘটনা 90% কমে আসবে বলে তিনি আশা করছেন। আর মাকসুদ বলছেন গাড়ি চালকদের সচেতন হওয়ার পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে। দর্শকদেরকে তাদের এই মূল্যবান মতামতগুলোর জন্য ধন্যবাদ। পরের খবরে যাই। পরের খবরে দেখতে পাচ্ছি হোটেলের নাম বুক অ্যান্ড বেড। অতিথিদের থাকার ব্যবস্থার পাশাপাশি বই পড়ারও সুযোগ করে দিচ্ছে এই হোটেল। জাপানের টোকিওর হোটেলটির এই বিশেষ সেবায় আকৃষ্ট হচ্ছেন অনেকেই। দেখতে লাইব্রেরির মতো মনে হলেও আদতে এটি একটি হোটেল, নাম বুক অ্যান্ড বেড। জাপানের টোকিওতে গড়ে ওঠা এই হোটেলে থাকলে বেশ আয়েশ করে পড়া যাবে নানা ধরনের বই। নতুন প্রজন্মকে বইমুখী করার তাগিদ থেকেই এমন একটি ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। বর্তমান সময়ের অনেক তরুণী বই পড়ার সুযোগ পায় না, কিন্তু আমাদের মনে রাখা দরকার বই জাপানের এত উন্নতি ঘটিয়েছে। এখনকার তরুণ যাতে জাপানের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে জানতে পারে, সেটাই আমরা চাই। কর্তৃপক্ষের আয়োজনে বেশ সাড়া দিচ্ছে তরুণেরা। হোটেলের 70% অতিথি তাই নতুন প্রজন্মের জাপানি। আমার বন্ধুরা গত মাসে এখানে এসেছিল, অনেক মজার মজার ছবি ইনস্টাগ্রামে আপলোড দিয়েছে তারা। এবার আমি এসেও অভিভূত হয়েছি। টোকিওতে আকাশ ছোঁয়া হোটেলের ভিড়ে আলাদা একটি জায়গা করে নিয়েছে বুক অ্যান্ড বেড। জনপ্রিয়তা এতটাই যে একটি কক্ষ ভাড়া নিতে বুকিং দিতে হচ্ছে 1 বছর আগে। মোসাক সাজ্জাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। শেষ করব রাতের ইতালির সৌন্দর্যের কিছু ছবি দেখে, তার আগে বিদায় নেব আমরা। আমাদের পরবর্তী আয়োজনের শুভরাত্রি।
রাত 9টায় বাংলাদেশ। সৌজন্যে গোলমার্ক বিস্কুট।